এর পরবর্তী অংশটুকু সঞ্চালনা করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দীপঙ্কর আরিদাকে। দীপঙ্কর জয়গুরু। জয় গুরু মা। জয় গুরু। নামধান স্বস্তিক যোগ্য পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আনন্দিত জয়গুরু এবং ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আগামীকাল নামধান স্বস্তিক যোগ্য পরিবারের পক্ষ থেকে আয়োজিত সাপ্তাহিক সৎসঙ্গ রয়েছে। আপনারা যথাসময়ে যুক্ত থাকবেন এই আহ্বান রইল এবং লিঙ্কটি শেয়ার করবেন এই আহ্বান রইল। এখন পরবর্তী নিবেদন রয়েছে ইষ্টপ্রসঙ্গ। আজকের ইষ্টপ্রসঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদা এবং শ্রদ্ধেয়া রত্না অধিকারী মা মুর্শিদাবাদ থেকে। আজকের বিষয় ভক্ত প্রবর শ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসু, তৃতীয় পর্ব। সময় 40 মিনিট। দাদা এবং মা, আমি দুজনকেই আহ্বান জানাচ্ছি আগামী 40 মিনিট ইষ্টপ্রসঙ্গ করার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে জয় গুরু সবাইকে জানাই। জয় গুরু জানাই। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা সহ গুরুবাড়ির সকল পূজ্যপদে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই নাম ধ্যান স্বস্তিযোগ্য লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু জানাই। যারা উপস্থিত হয়েছেন, যারা কোন কারণে উপস্থিত হতে পারেননি, প্রত্যেকের সার্বিক ইষ্টস্থল মঙ্গলময়, সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবন প্রার্থনা করি প্রভুর রাঙার আতুল শ্রীচরণে। আজ একটি বিশেষ দিন, আমাদের জাতীয় জীবনের একটি গৌরবময় দিন। আজ থেকে ৮০ বছর আগে ঠিক এই দিনটিতেই আমরা ব্রিটিশ শাসকদের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীন হয়েছিলাম। যারা এই স্বাধীনতার আনার পিছনে যাদের ত্যাগ রয়েছে, যাদের লড়াই রয়েছে, সংগ্রাম রয়েছে, তার মধ্যে অন্যতম হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আর এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং শ্রী শ্রী ঠাকুর, এই দুইয়ের মধ্যে যে মেলবন্ধন সেটি তৈরি করেছিলেন শ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসু দাদা, শ্রদ্ধেয় কেষ্টদা, যতীন রায়দা প্রমুখ। আজ আমরা তাই এই সুশীল চন্দ্র বসু মারফত শ্রী শ্রী ঠাকুর এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে ক্রিয়াকলাপ, কথোপকথন, সেইগুলি আজকে বিশেষ দিনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জয় গুরু। আর্য ভারত বর্ষ আমার, জ্ঞান গরিমা গরবিনী। আর্য ভারত বর্ষ আমার, জ্ঞান গরিমা গরবিনী। দুটি প্রেক্ষা স্ফুরক প্রজ্ঞা, দুলোক দীপক মালিনী। জ্ঞান
জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বর্ষ আমার জ্ঞান গরিমা গরবিনী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি লিখলেন সৎসঙ্গের জাতীয় সঙ্গীত। ভারত মাতার শ্রীচরণে অর্পণ করলেন নিজের শ্রদ্ধা এবং তার জ্ঞান গরিমাকে তুলে ধরলেন আমাদের সামনে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জাতীয় পতাকা সম্পর্কেও আমাদেরকে পরিষ্কার একটি রূপরেখা দিলেন, যেটি আজকের দিনে দেওঘরে উত্তোলিত হয়। তার সঙ্গে জাতীয় পতাকাও, রাষ্ট্রীয় পতাকা যেটা, সেটাও উত্তোলিত হয় আমরা জানি। জাতীয় পতাকা সম্পর্কে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় আমাদের জাতীয় পতাকা 3 রঙা না হয়ে 4 রঙা হওয়া উচিত। চতুর্বর্ণের 4টি রং। হাত দেওয়া থাকবে, হাতে থাকবে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। শ্রী শ্রী ঠাকুরের মুখে এই কথা শুনে শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দাদা তিনি প্রশ্ন করলেন, প্রত্যেক বর্ণের রং তো আলাদা। আমাদের সনাতন ভারতবর্ষের যে বর্ণ সংস্কার আমরা জানি, বিপ্রিয়, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেই 4 বর্ণের রং অনুযায়ী তার নিচে লাল, তার নিচে হলুদ এবং সব শেষে সবুজ, এই রকম থাকবে। আর মাঝখানে থাকবে শ্রীকৃষ্ণের হাত আর তাতে সুদর্শন চক্র। সমাজ ব্যবস্থা চালনা করতে গেলে যে 4টি বর্ণের অবদান, 4 বর্ণের মানুষের যে স্তম্ভ, সেই সংস্কার দিয়ে, কর্ম দিয়ে, মেধা দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়। আজকের দিনে আমরা বিদেশি ইংরেজ জাতির হাত থেকে, পরাধীনতার হাত থেকে রক্ষা পেয়েছি, কিন্তু আজকের আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম প্রবৃত্তির বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বিবাহ সংস্কারের পক্ষে, অর্থাৎ প্রতিলোম বিবাহের বিরুদ্ধে। তাই তো এই যে সমাজ সংস্কার, এই সমাজ সংস্কার শুধুমাত্র ইংরেজরা চলে গেছে মানেই আমরা স্বাধীন হয়েছি তা নয়। শ্রী শ্রী ঠাকুর বলছিলেন যে স্বাধীনতার অর্থ হলো অর্থাৎ সেলফের অধীনতা, স্বাধীনতার অর্থ হলো অর্থাৎ ভালো, সুন্দরের অধীনতা। আর প্রকৃত স্বাধীন হতে হলে বৃত্তাধীশ হতে হবে, প্রবৃত্তিকে অতিক্রম করতে হবে। আর তা আদর্শকে পাওয়ার মধ্য দিয়ে, দীক্ষা লাভের মধ্য দিয়ে আসে। আর দীক্ষার মধ্য দিয়ে অনুরাগ আসে, অনুরাগের মধ্য দিয়ে আসে আত্মনিয়ন্ত্রণ, প্রবৃত্তির নিয়ন্ত্রণ। শ্রী শ্রী ঠাকুর বললেন, freedom means freedom from our passion, আমাদের বৃত্তি প্রবৃত্তির হাত থেকে রক্ষা পাওয়া, নিষ্কৃতি পাওয়া, তাকে তার দ্বারা চালিত না হয়ে তাকে শুভতে নিয়ন্ত্রিত করা। ফ্রি মানে বিলাভেড, ডম মানে হাউস। ফ্রিডম মানে টু ডুয়েল ইন দ্য হাউস অফ বিলাভেড গড। সুশীল চন্দ্র বসু দাদা যে বিপ্লবীরা, তার মধ্যে চিত্তরঞ্জন দাস দাদা, সুভাষচন্দ্র বসু, এমনকি মহাত্মা গান্ধীজি, এদেরকে
সেই সুশীল চন্দ্র বসু দাদা নিজের উদ্যমে, নিজের বাগ্মিতায়, নিজের ভক্তিতে, বিশ্বাসে, নিষ্ঠায় শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে আসতে পেরেছিলেন। এবং চিত্তরঞ্জন দাস দাদা অর্থাৎ দেশবন্ধু, তিনি তো শ্রী শ্রী ঠাকুরের একজন একান্ত ভক্ত রূপে আত্মপ্রকাশ করেছিলেন। আমরা জানি যে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন চিত্তরঞ্জন দাস দাদার পিতা। তার প্রভূত উপার্জন, বৈভব, বিলাসবহুল জীবনযাত্রা, প্রতিপত্তি, অসামান্য দানশীলতা এবং দেশপ্রেমে সবকিছুর জন্যই চিত্তরঞ্জন দাস বিখ্যাত। কিন্তু তারপরেও ব্রাহ্ম ধর্ম গ্রহণকারী পিতার সন্তান হলেও সনাতন হিন্দু ধর্মের প্রতি তার সুগভীর প্রত্যয় ছিল। 1924 খ্রিস্টাব্দের মাঝামাঝি 54 বছর বয়সে ঘটনাচক্রে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে এলেন চিত্তরঞ্জন দাস এবং প্রথম চিনে নিলেন আর সেতু হয়ে থাকলেন সুশীল চন্দ্র বসু দাদা। 1924 সাল এপ্রিল মাস শ্রী শ্রী ঠাকুর কলকাতায় এসে প্রথমে উঠলেন সেই হরিতকি বাগানের বাসাতে। কিন্তু সেখানে এত লোক সমাগম হলো এবং তার জন্য স্থানের অভাব ঘটলো, তাই এই বাড়ির কাছেই 124/4 মানিকতলা স্ট্রিটে আরেকটি বাড়ি ভাড়া নেওয়া হলো। শ্রী শ্রী ঠাকুর তখন এই মানিকতলার এই বাড়িতেই উঠে এলেন এবং এরপর থেকে ঠাকুর যখনই কলকাতায় আসতেন তখনই এখানে থাকতেন। সেই সময় সৎসঙ্গ থেকে বায়ুচালিত যে তড়িৎ যন্ত্র সেটা আবিষ্কার হয়েছিল, আর এই আবিষ্কারের সূত্র ধরেই শ্রদ্ধেয় কেষ্টদা, সুশীল চন্দ্র বসু দাদা, যতীন রায় দাদা তারা দেশবন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন এবং শ্রীযুক্ত হেমেন দাশগুপ্ত পরবর্তীকালে যিনি দেশবন্ধুর জীবনী লেখেন, তিনি দেশবন্ধুর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলেন। দেশবন্ধু কিন্তু প্রথমে দেখেই জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কোন সৎসঙ্গ, পাবনা? তখন তারা হ্যাঁ বলায় তিনি খুব আগ্রহের সঙ্গে এনাদের বললেন যে আমি এই পাবনা সৎসঙ্গের কথা অনেক শুনেছি বারিনের কাছে। অর্থাৎ বারিন ছিলেন বারিন ঘোষ, শ্রী অরবিন্দের ছোট ভাই। তিনি যখন দ্বীপান্তর থেকে ফিরে আসেন দেশে, তিনি কিছুদিন কাটান এবং কলকাতায় ফিরে সেই দেশবন্ধু প্রতিষ্ঠিত নারায়ণ পত্রিকায় পাবনার সৎসঙ্গীর মধুচক্র নামে একটি প্রবন্ধ লেখেন এবং সেখানে পাবনা হিমায়তপুর সৎসঙ্গের প্রভূত প্রশংসা করা হয়। এই যে বারিন ঘোষের কথা আমরা শুনলাম, শ্রী অরবিন্দ ঘোষের ছোট ভাই, এই বারিন ঘোষ এবং তার সাথে আরো বিপ্লবীরা, তারা তাদের বিরুদ্ধে যে আলিপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল আমরা জানি, তাতে লড়াই করেছিলেন কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী ছিলেন তিনি। শুধু তিনিই নন, তার পিতা ভুবনমোহন দাস, তিনিও ছিলেন স্বনামধন্য আইনজীবী। মাতা ছিলেন নিস্তারিণী দেবী, তাদেরই দ্বিতীয় সন্তান চিত্তরঞ্জন। তিনি নিজেও একজন তৎকালীন বিলেত ফেরত ব্যারিস্টার ছিলেন। তো যাই হোক, এই বারিন ঘোষদের আলিপুর ষড়যন্ত্র মামলায় তিনি লড়াই করেছিলেন এবং এক গরিমাময় সাফল্য লাভ করেছিলেন। তো দেশবন্ধু এই বারিন ঘোষের কাছেই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কথা শোনেন
এবং তার সাথে সাক্ষাতের প্রবল আগ্রহ প্রকাশ করেন। তারপরে এলো সেই সুশীল বসু দাদাদের প্রস্তাব, বায়ুচালিত যন্ত্রের কথা বলার মধ্য দিয়ে যোগাযোগটা হয়েই ছিল পূর্বসূত্র ধরে বারিন ঘোষের মাধ্যমে। চিত্তরঞ্জন দাস দাদা যেন আসার একটা পথ পেলেন। ঘটল সেই অসামান্য আলোক সাক্ষাৎ। শ্রী শ্রী ঠাকুর তখন 34 বছরের জ্যোতির্ময় যুবা পুরুষ। কলকাতার মানিক স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন। আর 54 বছরের দেশবন্ধু তিনি সেখানে ওই মানিকতলার ভাড়া বাড়িতে সেখানে চলে এলেন। দেশবন্ধুকে দেখেই শ্রী শ্রী ঠাকুর, আসেন দাদা আসেন বলে এমন সরল স্বাভাবিকভাবে তাকে বসালেন যে তিনি যেন ঠাকুরের সে আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেলেন। এই মুগ্ধতাই দেশবন্ধুকে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার ব্যাপারে আরো অনেক বেশি আগ্রহী করে তুলেছিল। কিন্তু আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে প্রথম দর্শনে কি এতটা মুগ্ধতা সম্ভব? তার মতন দুঁদে ব্যারিস্টার এবং দেশপ্রেমিকের মনে দেশ ছাড়া কিন্তু আর কারোর প্রতি খুব একটা ভক্তি মা বাবা ছাড়া তৎকালীন যুগে থাকতো না। দেবতা বা ঠাকুর বাকুরের প্রতি থাকতো না হয়তো অতটা। কিন্তু তাহলে কি ছিল? দেশবন্ধু নিজেই দিয়েছেন তার উত্তর। তিনি বলছেন, প্রথম দর্শনেই যা আমাকে মুগ্ধ করেছিল তা হলো তার ওয়ান্ডারফুল চাইল্ড লাইক সিম্পলিসিটি। পূর্ণ জ্ঞান না হলে এমন সারল্য সম্ভব নয়। অথচ আমার জীবনে অসংখ্য বাধা বিঘ্ন ও অসুবিধার কথা শুনে তিনি সামান্য কটা কথায় সব সমস্যার সমাধান করে দিলেন। দেশবন্ধু আরো বলছেন, তখনই আমি বুঝলাম ইনি কেবল শিশুর মতো সরলই নন, অসাধারণ জ্ঞানীও বটে। তাই তার কাছে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় যে রইল না। শ্রী শ্রী ঠাকুর যখন আলোচনা করছেন দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, স্বরাজ, নন কোঅপারেশন, চরকা, খদ্দর ইত্যাদি। ঠাকুর বললেন চিত্তরঞ্জন দাসদারাকে, বললেন, দাসদা শুধু খদ্দরে কি হবে বলুন দেখি, আর জেলে গেলেই বা কি হবে? ইংরেজকে কি এমনই শক্তিহীন মনে করেন যে এতেই ওরা ভয় পেয়ে ভারত ছেড়ে পালিয়ে যাবে? আর যা করলে মানুষ জেলে যায় তা করলে জেলেই যায়, আর জেলে গেলে যা হয় তাই হয়। স্বাস্থ্য যায়, শক্তি ক্ষয় হয়, মনুষ্যত্ব নষ্ট হয়। এই যুক্তি শুনে দেশবন্ধু স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবলেন যে এরকম ভাবে তো আমরা কোনোদিন কেউ ভেবে দেখিনি। তাই ঠাকুরকে প্রশ্ন করলেন যে তাহলে আমরা কি করব? ঠাকুর বলছেন, দেশটাকে যদি স্বাধীনই করতে চান তবে দেখতে হবে ইংরেজরা সেবা দিয়ে কেমন করে সমস্ত দেশের অন্তর জয় করেছে। আপনারাও যদি দেশের সেবায় নেমে যান, কোথায় দেশবাসীর দুঃখ, কোথায় জনসাধারণের অভাব, অন্তরের দরদ দিয়ে বুঝে তা দূর করবার জন্য যদি তীব্রভাবে কাজে লেগে পড়েন, তাহলে এর ফলে দেখবেন দেশবাসীরা আপনাদের সেবাকে ইংরেজের সেবার চাইতে বেশি বলে প্রাণে বুঝবে। তখন স্বরাজ স্বরাজ করে চিৎকার না করলেও স্বরাজ আপনি এসে যাবেন। দেশবন্ধু তখন বললেন যে এত বড় দেশটায় সাহায্যকারী একটা লোক খুঁজে পাচ্ছি না। শ্রী শ্রী ঠাকুর ওই যে স্বরাজ চেয়েছিলেন দেশবন্ধু,
শ্রী শ্রী ঠাকুর তার ছড়ায় বললেন, অবাধ ভালো করতে পারাই স্বাধীনতা কয়, উচ্ছৃঙ্খলের প্রশ্রয় পাওয়া স্বরাজ কিন্তু নয়। মানুষকে যে সইতে নারে, যে জন তারে বয় না, লাখ মরদে ঝাঁকুক না সে, নেতা তারে কয় না। দরদ নিয়ে শাসন করো, পোষণ করো তেমনি, যেমন করবে শাসন তোষণ, ফলও পাবে তেমনি। লোকের দুঃখে বুক হাসে তার, পরের স্বার্থ নিজের নয়, ইষ্ট স্বার্থী কেউ হলি না, এতেও কিরে স্বরাজ হয়। শ্রী শ্রী ঠাকুরের এই ছড়াগুলি দেশবন্ধু পরবর্তীতে পড়েছিলেন কিনা বা শুনেছিলেন কিনা আমাদের জানা নেই, কিন্তু এই কথাগুলি তিনি দাসদাকে বলেছিলেন। আর শ্রী শ্রী ঠাকুরের কথায় দেশবন্ধুর মুখমণ্ডল উদ্দীপ্ত হয়ে উঠেছিল। তিনি বললেন, এমন একজন উপযুক্ত মানুষ খুঁজে পেলাম না যার হাতে সব তুলে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন। শ্রী শ্রী ঠাকুর সেই সমস্যারও সমাধানের পথ দেখালেন। ঠাকুর বললেন, দেশে মানুষ পাবেন কি করে দাসদা? দেশের সমাজটা যে একদম পচে গেছে। ঘরে ঘরে অশান্তি, দাম্পত্য কলহ, শিশু মৃত্যু। আজকাল বিবাহই ঠিক মতো হচ্ছে না, তাই ভালো ছেলে জন্মাবে কি করে? সমাজটাকে যদি এখনো সংস্কার করতে পারেন, তবে অসম্ভব নয় যে 20 থেকে 25 বছরের মধ্যে এমন সব যুবক পাবেন যারা দেশের সত্যিকারের কর্মীর অভাব দূর করে দেবে। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন দেশবন্ধুকে, বললেন, দেখুন দাসদা, যিনি সবটা দেখতে পান এমন একজন ঋষি বা দ্রষ্টা পুরুষ বা সিয়ার পিছনে না থাকলে কোনো কাজ হয় না। অর্জুনের শ্রীকৃষ্ণ ছিলেন, রামদাস ছিলেন বলে শিবাজি মহারাষ্ট্র জাতি গড়ে তুলেছিলেন, আর চাণক্য ছিল বলেই চন্দ্রগুপ্ত হতে পেরেছিল। আবার রানা প্রতাপ এত শক্তিশালী হয়েও তেমন কিছু গড়ে তুলতে পারল না, কারণ তার পিছনে অমন কেউ ছিল না। অর্থাৎ নাম নিতে হবে, বিধিমাফিক দীক্ষা নিতে হবে এবং অনবরত বিধিমাফিক নাম জপ করতে হবে। দেশবন্ধুকে শ্রী শ্রী ঠাকুর মাতা মনমোহিনী দেবীর কাছে পাঠান সেই উদ্দেশ্যে। শ্রী শ্রী ঠাকুর তিনি আরো বলেছেন তার ছড়ায়, রাজনীতির যারা বড়াই করে অথচ জানে না ধর্মনীতি, অপকর্ষী সেসব নেতার অপদম্ভ ঘটায় ভীতি। তাই তো মাতা মনমোহিনী দেবীর কাছে পাঠালেন, কিন্তু মনমোহিনী দেবী তো আশঙ্কা করলেন যে দেশবন্ধুর মতন এমন প্রভাব প্রতিপত্তিশালী এমন নেতা, এমন দাতা, এমন দেশপ্রেমী, এমন ব্যারিস্টার হয়তো ঠাকুরের কাছে এসে মুহূর্তের আবেগের জন্য দীক্ষা নিয়ে তারপরে হয়তো পরবর্তী ক্ষেত্রে বলেই বেড়াবে যে ঠাকুরকে সে দীক্ষা নিয়ে কৃতার্থ করেছে, কৃতার্থ করতে চায়। কাল হয়তো সেই দীক্ষার কথা সে ভুলেই যাবে। কিন্তু সেই দেশবন্ধু মায়ের এমনতর কথা শুনে সত্যি তো আপাত দৃষ্টিতে গ্রাম্য, বয়সে ছোট, এক অধ্যাত্মবাদীর পায়ে 20 বছরের বড় সেই দেশপ্রেমিক কি করে আত্মনিবেদন করে সারা জীবন থাকবে, এ এক বিস্ময়কর ব্যাপারই বটে। কিন্তু দেশবন্ধু বললেন, মা, চিত্ত যেখানে সেখানে মাথা নত করে না, আর যেখানে সে মাথা নত করে সেখান থেকে সে আর মাথা তোলে না। আমি কৃতার্থ করতে নয় মা, দীক্ষা নিয়ে কৃতার্থ হতে এসেছি। এমন কথা শুনলে মায়ের তো প্রাণ গলে যাবেই। অর্থাৎ মা, মাতা মনমোহিনী দেবী দেশবন্ধুকে এরপরে দীক্ষা দিলেন।
1924 সালের 14 জুন শনিবার মাতা মনমোহিনী দেবীর কাছে দীক্ষা হলো 20 বছরের ছোট, শ্রী শ্রী ঠাকুরের থেকে 20 বছরের ছোট সেই ঠাকুরকে গুরুপদে বরণ করে নিলেন। যদিও তার এই দীক্ষা গ্রহণে রাজনৈতিক মহলের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া হয়। অনেকে তো মনে করেছিল দেশবন্ধু আদৌ দীক্ষা গ্রহণ করেননি, এই ঘটনাটা কল্পিত। কিন্তু ওই যে হেমেন্দ্রনাথ দা, যিনি দাসদার সেই জীবনীকার, তিনি দেশবন্ধু স্মৃতির প্রথম সংস্করণে তিনি লিখলেন এই দীক্ষা গ্রহণের কথা, এবং সাহানা দেবীর স্মৃতির খেয়া নামক গ্রন্থেও দাসদার অর্থাৎ দেশবন্ধুর দীক্ষা গ্রহণের কথার উল্লেখ আছে। দেশবন্ধুর দীক্ষা নেওয়ার পর বাংলার রাজনৈতিক মহলে, বিশেষ করে তার স্বরাজ্য পার্টিতে একটা আলোড়নের সৃষ্টি হয়। অনেকের ধারণা যে ধর্মের আওতায় এসে তিনি হয়তো রাজনৈতিক আন্দোলন ছেড়ে দেবেন। সেই জন্য অনেকেই তার এই দীক্ষা গ্রহণটা ভালো চোখে দেখল না। কিন্তু দীক্ষা লাভ করে দেশবন্ধু যে সত্যি কৃতার্থ হয়েছেন তা আমরা পরবর্তীকালে প্রমাণ পাই। দীক্ষা গ্রহণের 3 দিন পর দেশবন্ধু আবার মানিকতলায় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন। ওই দিন তিনি বিভিন্ন বিষয়ে ঠাকুরের সঙ্গে আলোচনা করেন। গ্রামে গ্রামে কি করে কুটির শিল্পের উন্নতি হয়, কি করে ছোট ছোট ব্যাংক স্থাপন করে দারিদ্র দূর করা যায়, কেমন করে গ্রামবাসীরা শিক্ষায়, স্বাস্থ্যে, চরিত্রে, কর্ম নৈপুণ্যে নতুন জীবন লাভ করতে পারে, সমস্ত কথা হলো ঠাকুরের সঙ্গে। অর্থাৎ তিনি ভেবেছিলেন যে এমন একজন মানুষকে পেয়েছি যাকে সব কথা বলা যায় এবং সব সমস্যার সমাধান তক্ষুনি পাওয়া যায়। দেশবন্ধু যাওয়ার সময় বলে গেলেন, আমি শীঘ্রই ফরওয়ার্ড পত্রিকায় ভিলেজ অর্গানাইজেশন স্কিম এর কথা প্রকাশ করব, এবং সত্যি করেই তার কিছুদিন পরেই তার এই প্রবন্ধ কাগজে প্রকাশিত হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর এই যে পল্লী সংগঠন এবং পল্লী সংস্কার কার্য, এই যে আজকের দিনের যে কোঅপারেটিভ ব্যাংক, চন্দ্র বসু দাদাকে আশ্রম থেকে তার বাড়িতে পাঠিয়ে দেন। তার কাছ থেকে দেশবন্ধু পরম দয়ালের বিভিন্ন মতবাদ এবং পন্থাগুলির হদিশ পেতে থাকেন। যখন যা প্রশ্ন মনে ওঠে সুশীলদার কাছ থেকে জেনে নেন। সুশীলদা আমাদের আজকের আলোচ্য বিষয়, কিন্তু তবুও সুশীলদা যে এই সেতুরূপে কাজ করেছেন, আজকের স্বাধীনতা দিবসের দিনে দেশবন্ধু এবং পরম দয়ালের মধ্যেকার যে ব্রিজ, যে সেতু, সেগুলো কিন্তু আমরা এই সুশীল বসু দাদার লেখনী থেকেই পাচ্ছি। তাই সুশীলদাকে আশ্রম থেকে কিন্তু দাসদার কাছে পাঠিয়ে দিয়েছিলেন পরম দয়াল। তিনি সে সময় চিত্তরঞ্জন দাস শুধুমাত্র ব্যারিস্টার বা দেশপ্রেমিক ছিলেন না, ছিলেন এ যুগের কর্ণ, মহাদাতা। তিনি তখন সর্বস্ব দান করে সর্বশান্ত হয়ে পড়েছিলেন। তবুও কিন্তু ওই যে সুশীলদা এলেন যখন, তখন ওই বায়ুচালিত তড়িৎ যন্ত্রের কথা শুনে তৎক্ষণাৎ 2000 টাকা দিয়েছিলেন। নিজের ব্যবহারের রেমিংটন টাইপ মেশিনটি আশ্রমের জন্য দান করেছিলেন। নিজের কিছু আসবাবপত্র, যন্ত্রপাতি, একটি সূক্ষ্ম কেমিক্যাল ব্যালেন্স তিনি বিশ্ব বিজ্ঞানাগারের জন্য পাবনা হিমায়তপুরের আশ্রমে তিনি দান করেছিলেন। দেশবন্ধু কলকাতা কর্পোরেশনের এক সময় মেয়র হয়েছিলেন। সেই সময় তিনি তার কন্ট্রোলে থাকা বালিগঞ্জ লেকের ধারে 50 বিঘা যে জমি সৎসঙ্গ আশ্রম তৈরির জন্য তিনি সেটা দিতে চেয়েছিলেন। কারণ কলকাতা শহরের বুকে আশ্রম হলে দেশের মানুষ এবং বড় বড় ব্যক্তিত্ববর্গ প্রত্যক্ষভাবে আশ্রমের ভাবে দেখার সুযোগ পাবে। কিন্তু আশ্রম ঠাকুর সেখানে
জমি নিলেন না, কারণ তার ইচ্ছে ছিল যে অজপাড়াগাঁয়ে থেকে পদে পদে বাধা বিঘ্ন পেরিয়ে যদি আশ্রমের উদ্দেশ্য সাফল্য পায়, সেই হবে চূড়ান্ত সাফল্য। আশ্রমের কর্মীদের আর কোনোভাবেই তখন ঠেকিয়ে রাখা যাবে না, জীবন এবং বর্ধনায় তারা হয়ে উঠবে অজেয়। তাই শুধুমাত্র জমিকে সম্পত্তি হিসাবে গ্রহণ করে তার বিক্রয় মূল্যও কিন্তু ঠাকুর গ্রহণ করেননি। সকল আসক্তির অতীত শ্রী শ্রী ঠাকুরের এমন নিষ্পৃহ ত্যাগই তো তার প্রধান বৈশিষ্ট্য। আসলে তিনি তো চেয়েছিলেন মানুষ। একজন মানুষকে পাওয়ার জন্য তিনি একটি সাম্রাজ্যকেও হারাতে কুণ্ঠা বোধ করেননি। দেশবন্ধু দীক্ষা গ্রহণের পর থেকেই নিয়মিত নাম ধ্যান করতেন ও যেখানে যেতেন শ্রী শ্রী ঠাকুরের কথা সবার কাছে বলতেন। একবার বোম্বে গিয়ে ডক্টর জয়াকরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখন দেশবন্ধু শ্রী শ্রী ঠাকুরের কথা তাকে বলেন। তার কথা শুনে সেই ডাক্তার জয়াকর তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে ঠাকুরের সঙ্গে তার একবার দেখা করা দরকার। তিনি লিখছেন, শ্রী শ্রী ঠাকুরকে আমি দেখিনি, দেশবন্ধুর কাছ থেকে তার কথা শুনে তাকে দেখার ইচ্ছা হয়েছে, জানি না সে ইচ্ছা আমার পূরণ হবে কিনা। কিন্তু এরপর প্রায় 15 বছর পর জাতিস্বর তথ্য অনুসন্ধান সূত্রে যখন সুশীলদা মথুরা যান, তখন নিখিল ভারতীয় কংগ্রেস কমিটির সদস্য সেখানে হাকিম ব্রজলাল বর্মনের সঙ্গে দেখা করেন এবং তিনিও সুশীলদাকে বলেছিলেন যে দেশবন্ধু তার দীক্ষা ও দীক্ষাগুরুর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের সবার সঙ্গে আলোচনা করেছিলেন। দেশবন্ধুর মতন এমন মহাপ্রাণ ইষ্টানুরাগী দেশ সেবক আর কখনো হয়নি। স্বয়ং শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন, এমন সিনসিয়ারিটি এবং সত্যের প্রতি টান আর কোথাও দেখিনি। একদিন গভীর রাত্রে এই বাঁধের ওপর দাঁড়িয়ে দেশমাতৃকার উদ্দেশ্যে দেশবন্ধু বলছেন, ঠাকুর সেটা শুনছেন পেছনে দাঁড়িয়ে। দেশবন্ধু জানেন না পিছনে এসে ঠাকুর দাঁড়িয়েছেন। দেশবন্ধু বলছেন, মা তোকে স্বাধীন দেখতে পাবো না। ভারত মাতাকে বলছেন, মা তোকে স্বাধীন দেখতে পাবো না। শ্রী শ্রী ঠাকুর পরবর্তীকালে তার কথা প্রসঙ্গে বলছেন, আমি পিছনে ছিলাম, দাসদাতা জানতে পারেননি। আমি তার কথায় চেঁচিয়ে বললাম, নিশ্চয়ই পাবে, তবে কাজ অনেক বাকি। সেই অক্লান্ত পরিশ্রম করতে করতে দেশোদ্ধারের কাজে একসময় তার শরীর স্বাস্থ্য ভেঙে গেছিল। তা সত্ত্বেও কর্মধারার কোনো বিরতি ছিল না। 1925 সালে তিনি ফরিদপুর কংগ্রেসে যোগদান করেন এবং সেখান থেকে স্বাস্থ্যোদ্ধারের জন্য দার্জিলিং যাওয়ার ঠিক হলো। ফরিদপুর তো পাবনার কাছেই, সেই জন্য শ্রী শ্রী ঠাকুর দাসদাকে এক সুমধুর চিঠি লিখলেন। তিনি লিখলেন যে, দাসদা, তিনি লিখলেন, দেশবন্ধু দাসদা আমার অনেকদিন দেখিনি দাদা আপনাকে, মাঝে মাঝে বড় দেখতে ইচ্ছা করে, দেখবার প্রলোভনটা থামিয়ে দিতে কিছুতেই ইচ্ছা করে না। শুনলাম আপনি ফরিদপুর আসছেন, ফরিদপুর আর পাবনা বেশি দূর নয় গো, আপনার কি আমার সাথে আসতে খুব কষ্ট হবে দাসদা? আমার কিন্তু বড় ইচ্ছা করে গোটা কতক দিন আপনাকে নিয়ে ফুর্তি করি, পরম পিতার দয়ায় তাতে বোধহয় আপনার শরীরও ভালো হবে। আপনি এলে সুশীল দাও সুখী হবেন, সবাই সুখী হবেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে পত্র পেয়ে দেশবন্ধু এসেছিলেন ঠাকুরের কাছে। দিন 2 থাকার পর থেকেই তিনি অনেকটা সুস্থ বোধ করতে লাগলেন। পদ্মা তীরে ছোট বাংলো বাড়িতে
দেশবন্ধু এবং তার পরিবারের থাকার ব্যবস্থা হয়। সেই বাংলোর সামনে বাঁধানো বেদিতে বসে গভীর রাত পর্যন্ত তিনি ঠাকুরের সাথে আধ্যাত্মিক সাধনা, শিক্ষা, দর্শন, সমাজ, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি বহু বিষয়ে আলোচনা করতে লাগলেন। দার্জিলিং থেকে ফিরে তিনি কি কাজ করবেন, কোন কাজে হাত দেবেন, সবটা। কিন্তু স্ত্রী বাসন্তী দেবী এবং পরিবারের চাপে তিনি দার্জিলিং এ চলে যেতে বাধ্য হলেন। ঠাকুর চাননি। ঠাকুর বলেছিলেন, যেতে দেওয়ার ইচ্ছে আমার মোটেও ছিল না, কিন্তু কি করব, উপায় নেই। অগত্যা তিনি আশ্রমের মনোহর চন্দ্র বসু দাদাকে দেশবন্ধুর অনুরোধে সর্বক্ষণের সঙ্গী পিএ করে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে তিনি পাঠিয়েছিলেন দাসদার সাথে। আর এই পাবনা আশ্রম এবং শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শ থেকে দূরে যাওয়াটাই হলো সবচেয়ে বড় ভুল। 1925 সালের 16 জুন মাত্র 55 বছর বয়সে সমগ্র দেশকে শোকে উদ্বেল করে দিয়ে তার অকাল প্রয়াণ ঘটল। কিন্তু লোকচক্ষুর অন্তরালে রয়ে গেল তার জীবনের অন্তিম পর্বের ইষ্ট আকুতি। আশ্রম থেকে বিদায় নিয়ে ঈশ্বরদী স্টেশনে যাওয়ার পথেও তিনি মোটর গাড়িতে বসে সুশীল চন্দ্র বসু দাদাকে বলেছিলেন, আমার জীবনের আদর্শ লক্ষ্য যা এতদিন আবছার মতো ছিল, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ পেয়ে তা স্ফুটতর হয়ে উঠেছে আমার কাছে। এখন প্রশ্ন ওঠে, দাসদাকে ঠাকুর কেন যেতে দিলেন? না যেতে দিলে তো তার হয়তো অকাল মৃত্যু ঘটতো না। ঠাকুর সে কথারও উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে কাউকে ভয় দেখিয়ে, মৃত্যু ভয় দেখিয়ে বা বিপদের সংকেত দিয়ে তার গতিকে রুদ্ধ করলে ভাববে আমার এত বড় কাজ আটকে দিলেন ঠাকুর, বা আমার এই গন্তব্যটাকে রোধ করে আমার কার্যকে বাধা দিলেন। তাই তিনি কখনো কাউকে বাধা দেননি। আসলে বিনা আপত্তিতে, বিনা ওজনে, বরং পরমানন্দে মেনে চলতে হয়, তার ইঙ্গিত তিনি দেন। ঠাকুর বলেছেন, দাসদাকে তা বলতাম, আকার ইঙ্গিতে তিনি সব বুঝে নিতেন ও তেমন ভাবে চলার চেষ্টা করতেন। বলতে কি, দাদা কয়েকদিনের মধ্যেই আমার ভাষার ABCD যেন মুখস্থ করে ফেলেছিলেন। তিনি যেন শিশুর মতো আমার কথাগুলি গিলতেন। তাই দাসদার সেই শেষ দিনগুলিতে দার্জিলিং এ তিনি এমনতর ঠাকুরের চরণাবত হয়েছিলেন যে দার্জিলিং এর বাড়িতে মাছ মাংস পর্যন্ত ঢুকতে দিতেন না। মহাত্মা গান্ধীজিকে দাসদা লিখেছিলেন যে তিনি যেন একবার ঠাকুরের কাছে যান, এবং মহাত্মা গান্ধীজিও এসেছিলেন তার কথায়। সে প্রসঙ্গ আমরা অন্য কোনো দিন করব। শেষের সেদিনগুলিতে এক আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল দাসদার সে হৃদয় অন্তর। তাই তো তার সেই অন্তিম যাত্রায় এবং তার শ্রদ্ধা বাসরে শ্রাদ্ধাদি ক্রিয়াকর্মে মাতা মনমোহিনী দেবী উপস্থিত ছিলেন, এবং সেখানে শ্রী শ্রী ঠাকুরের একটি প্রতিকৃতিতে সেখানে রাখা ছিল সেই শ্রাদ্ধ বাসরের ঠাকুরের ছবি। দাসদা আজ তিনি চলে গেছেন, কিন্তু তার সেই ইষ্টপ্রাণতা, শেষ দিনগুলির ইষ্টপ্রাণতা তিনি রেখে গেছেন। সুশীল বসু দাদা লিখছেন সেসব কথা। বস্তুত দার্জিলিং আসার পর থেকে দেশবন্ধুর সমগ্র সত্তার একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করা গেছিল। এমন একটা প্রশান্ত মধুর স্বভাব তার কথায়, তার চিন্তায় এই সময় অভিব্যক্ত হয়েছিল, যা দেখে তার অন্তরঙ্গ স্থানীয়দের অনেকেরই, এমনকি মহাত্মাজি পর্যন্ত বিস্মিত হয়েছিলেন। তার সমগ্র সত্তা যেন বিদ্বেষ, অভিমান শূন্য এক অপার্থিব কমনীয় মাধুর্যে, অনাবিল প্রশান্তিতে পরিপূর্ণ হয়েছিল।
সেই প্রগাঢ় প্রশান্তি ও বিনম্র মাধুর্যের ভিতর দিয়েই বুঝি তিনি জীবনের পরপারে যাত্রা করেছিলেন। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ করেই আমরা বলতে চাই, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। আজ শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে থেকে দাসদার যে আত্মিক উন্নয়ন ঘটেছিল, তার মধ্যমণি ছিলেন কিন্তু সুশীল চন্দ্র বসু দাদা। এই ভক্তপ্রবর মানুষগুলি সেই উজ্জ্বল মহাসম্পদ লোভ করেছিলেন। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। তাঁর শ্রীচরণে থেকে আমরা প্রত্যেকে যেন মৃত্যুকে অমর করে তুলতে পারি, এই প্রার্থনা রইল আজকের স্বাধীনতা দিবসের সান্ধ্যকালে। জয় গুরু। সকলে ভালো থাকবেন। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা এবং শ্রদ্ধেয় মা, আপনারা ভালো থাকবেন। খুব সুন্দরভাবে আজকের যে বিষয় রয়েছিল ভক্তপ্রবর শ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসু, তৃতীয় পর্ব খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সুচারুভাবে ধাপে ধাপে দাদা এবং মা আজকের এই বিশেষ দিনে বিশেষ পর্ব তুলে ধরলেন আমাদের সকলের কাছে। আমরা শ্রবণ করে অনুপ্রাণিত হলাম, যাচিত হলাম, অনেক কিছু নতুন তথ্য সম্পর্কে আমরা অবগত হলাম। খুব ভালো থাকবেন দাদা, খুব ভালো থাকবেন মা। আপনারা ইষ্টপ্রাণা সপরিবারে সুস্থ থাকুন, আরো থেকে আরোতর হয়ে উঠুন ইষ্টকে নিয়ে। সবার মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের শ্রীচরণে। সবাইকে আনন্দিত জয়গুরু জানাই।